তো গল্পের শুরুতেই আমরা কৃষা নামের একটা ছেলেকে দেখতে পারি, যে কিনা হলো রাশিয়ার সবচেয়ে বড় আলালের ঘরের দুলাল। সে একটা ক্লাবের মধ্যে যায় এবং সেখানে তার একটা মেয়েকেও পছন্দ হয়ে যায়। সেখানে সে তাকে তার টাকা দেখিয়ে ইমপ্রেস করার চেষ্টা করে এবং তার সাথে ইন্টিমেট হওয়ার জন্য তাকে সাথে করে নিয়ে যেতে থাকে। তখন তারা দুজন মিলে একটা গাড়ির মধ্যে ওঠে। সে যখন তার নিজের ইচ্ছাটা মেয়ের সাথে শেয়ার করে, তখন মেয়েটা তার কথা মেনে নিতে চায় না। সে তখন মেয়েটাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। তারপরে সে ওই জায়গা থেকে চলে যায়। এখন সে যখন গাড়ি অনেক জোরে চালাচ্ছিল, তখন একটা পুলিশ অফিসারও তাকে থামিয়ে দেয়। সে পুলিশ অফিসারটাকে কিছু বলে না। সে হঠাৎ করে কিছু টাকা নিয়ে পুলিশ অফিসারটার মুখের দিকে ছুঁড়ে ফেলে, কিন্তু সে পুলিশ অফিসারটা ঘুষ নিতে নারাজ হয়। সে তার গাড়ির সামনে চলে আসে, কিন্তু গ্রিস কোনো কিছুই না মেনে সে তার গাড়িটা চালিয়ে দেয় এবং তাকে গাড়ির উপর রেখেই গ্রিস তার গাড়ি চালাতে থাকে। তারপর আমরা গ্রিসের বাবা গোস্তাবোকে দেখি। সে তখন থানায় আসে। তারপর পুলিশ অফিসার তার বাবাকে বলে যে কাল রাতে তোমার ছেলেটা একটা পুলিশ অফিসারকে ঘুষ দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু পুলিশ অফিসারটা যখন ঘুষ নিতে রাজি হচ্ছিল না, তখন তোমার ছেলে তার উপর দিয়ে গাড়ি উঠিয়ে দেয়। সে আরো বলে যে তোমার ছেলে তো এখন লিমিটই সব ক্রস করে দিচ্ছে, তোমাকে নিশ্চয় এখন কিছু একটা করতে হবে। তখনই আমরা লকআপের ভিতর ক্রিসকে দেখতে পারি, কিন্তু সে তো ওখানে খুব মজাই আছে। সে তখন বলে যে আমি এখানে অনেক বোর হচ্ছি, আমার জন্য মদ আর মেয়ে নিয়ে আসো। তারপর তার বাবা তাকে লকআপ থেকে বের করে নিয়ে আসে এবং বাইরে আনার পরে অনেক বকাঝকা করতে থাকে, কিন্তু গ্রিসার তেমন একটা গায়ে লাগছিল না, কারণ সে জানে সে তার বাবার একমাত্র ছেলে, তাই তার বাবা তাকে কিছুই করতে পারবে না। আর অন্যদিকে আমরা একটা ডান্স শো দেখতে পারি, যেটার ডাইরেক্টর হলো নাস্তিয়া, আর যে কিনা ছিল গোস্তাবোর ফ্রেন্ড। এখন গোস্তাবো তার কাছে আসে এবং সে তাকে জানায় যে আমি অনেক টেনশনে আছি, প্লিজ তুমি আমার কিছুটা হেল্প করো। তারা তখন জনের কাছে যায়, যে কিনা ছিল একটা হরর ফিল্মের ডাইরেক্টর। গোস্তাবো তাকে নিজের ছেলের সম্পর্কে বলে আর বলে যে আমাকে যে করেই হোক তাকে ঠিক পথে আনতেই হবে। তারপর তারা একসাথে মিলে একটা প্ল্যান তৈরি করে। তারপর ওই রাতেই আমরা দেখতে পারি যে গ্রিসার পছন্দের গাড়িটাকে একটা ট্রাকের মধ্যে করে নিয়ে যাওয়া হচ্ছিল। গ্রিসা সেটা দেখে ফেলে এবং দৌড়াতে দৌড়াতে তার পিছন পিছন ছুটতে থাকে, কিন্তু তখনই অজ্ঞান হওয়ার একটা তীর তার শরীরের মধ্যে আসে লাগে এবং সে অজ্ঞান হয়ে যায়। তারপরের দিন আর্তিরুম নামের একটা লোক তাকে পানি দেয় এবং উঠায় এবং তাকে বলে যে মালিক তোকে ঘোড়া তৈরি করতে বলেছে, তুই কি করেছিস? তারপর গ্রিস সে তার আশেপাশে দেখে এবং নিজের পোশাক পরিচ্ছদ দেখে এবং সে বুঝতে পারে যে হয়তো সে কালকে রাতে বেশি খেয়ে ফেলেছিল। সে তখন নিজের মোবাইলটা খুঁজতে থাকে এবং বলে যে আমার একটা কল করার আছে, কিন্তু তখনই সেখানে একজন লোক আসে এবং তাকে গালি দিতে দিতে সেখান থেকে নিয়ে বাইরে ফেলে। গ্রিসা তখন তাকে থ্রেট করে বলে যে এইসব আমার সাথে করো না, না হলে তোমার সাথে খুব একটা ভালো হবে না। কিন্তু ওই লোকটা তখন তাকে বলে কালকে যে আমি তোকে একটা ঘোড়া তৈরি করতে বলেছি সেটা কোথায়? গ্রিসা তখন তাকে বলে তুমি কখন বললে? আর আমি তো আজই তোমাকে প্রথম দেখলাম। আর তখনই সেখানে পুরো এলাকার মালিকটা আসে এবং তার ছেলে ম্যাক্সকে বলে যে তুমি গ্রিসাকে তার কাজের জন্য সাজা দাও। তারপর তার পিঠে চাবুক মারা হয় এবং মালিকটা তাকে বলে যে আমার চা শেষ হওয়ার আগে আমার সামনে আমার ঘোড়াটা চাই। তারপর ওই জায়গাতে বিলি আসে এবং তাকে নিয়ে সে ঘোড়ার কাছে যায়। গ্রিসা তখন তাকে বলে যে আমার মোবাইলটা এনে দাও, আমাকে শুধু একটা কল করতে দাও, আমি যদি এদেরকে সবাইকে জেলে না বলি তাহলে আমার নামও গ্রিসা নয়। বিলি তখন তাকে বলে যে তুমি যা কিছুই বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না। তারপর গ্রিসা সেই জায়গা থেকে পালাতে চায় এবং যাকেই রাস্তায় পায় তাকেই বলে যে তুমি তাড়াতাড়ি পুলিশকে কল করো। তারপর সেই আশেপাশের লোকজন তাকে বলে যে ফোন আর পুলিশ কি জিনিস। তারপর বিলি তাকে তার ঘরে নিয়ে যায় এবং তাকে পরার জন্য কাপড় দেয়, কিন্তু তখন গ্রিস তাকে বলে যে এসব কি, আমার নিজের পরার কাপড় কোথায়? আর এখানে লোকগুলো কিভাবে বেঁচে আছে? তাদের কাছে তো মোবাইলও নেই, আর এটা হলো বিজ্ঞানের যুগ, আর এখানে কেউ মোবাইল ইউজ করে না। কিন্তু তখন
তখন বিলি তাকে বলে যে না, এটা তো সাল 1860। তারপর গ্রিসাকে ধরে নেওয়া হয় এবং তাকে বাকি কয়েদিগুলোর সাথে ফাঁসি দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়। গ্রিসার তখন মনে হয় যে সে নিশ্চয়ই কোনো স্বপ্ন দেখছিল, কিন্তু তার গলায় যখন দড়ি পরানো হয় এবং সেটা টাইট দেওয়া হয় তখন সে বুঝতে পারে যে এটা কোনো স্বপ্ন না, সত্যি তার সাথে এটা হচ্ছে। তারপর সেখানে একটা সুন্দরী মেয়ে আসে যার নাম হলো নাতাশা। সে আসলে ম্যাক্সের বোন এবং সেই মালিকের মেয়ে। তখন সে তার বাবাকে বলে যে তুমি তো আজকের দিনটা এসব করো না, আজ তো আমার জন্মদিন, আর আমি চাই না যে আজকের এই শুভ দিনে কাউকে মারা হোক। তখন সকলের ফাঁসি ক্যান্সেল করে দেওয়া হয়। তখন বিলি নাতাশার পায়ে পড়ে তাকে ধন্যবাদ জানায়, কিন্তু গ্রিসা শুধু সেদিকে তাকিয়ে থাকে, নিজে কিছু বলে না। তারপর আমরা আকাশের মধ্যে একটা পাখি দেখতে পারি, কিন্তু তারপরেই আমরা জানতে পারি যে সেটা কোনো পাখি থাকে না, সেটা হলো একটা ড্রোন, আর যেটার মাধ্যমে পুরো গ্রামটার উপর নজর রাখা হচ্ছিল। আসলে গ্রিসা কোনো পাস্টে চলে যায় নাই, তার বাবা তাকে শিক্ষা দেওয়ার জন্য এই অ্যারেঞ্জমেন্টটা করেছে। সে গ্রামের মধ্যে একটা মুভি সেট তৈরি করে এবং এই গ্রামের মধ্যে আমরা যাদেরকে দেখতে পাচ্ছি তারা আসলে সবাই হলো অ্যাক্টর, আর তারা এখানে যা কিছু করছে এবং বলছে সবকিছুই স্ক্রিপ্টের হিসাবে হচ্ছে। আর পুরো গ্রাম জুড়ে ক্যামেরা আর মাইক্রোফোন লাগানো ছিল যেন তারা গ্রিসার সব কথা এবং তাকে সব সময় দেখতে পারে। এদিকে গ্রিসা বিলিকে বলে এখন আমি সবকিছু বুঝতে পারছি, নিশ্চয়ই আমি সেই রাতে যেই গাড়িটার সাথে ধাক্কা লেগেছিল সেটা ছিল হয়তো একটা টাইম মেশিন, যার কারণে আমি ওইখান থেকে সাল 1860-এ চলে এসেছি। সে বলে যে যদি আমি পুনরায় আমার জায়গায় যেতে চাই তাহলে আমাকে আবার একটা টাইম মেশিনের সাথে ধাক্কা খেতে হবে। তারপর সে বিলির কাছে জিজ্ঞাসা করে তোমার কাছে কি কোনো গাড়ি আছে, কিন্তু বিলি তখন কোনো কিছু বলে না, কারণ তার স্ক্রিপ্টের মধ্যে এই প্রশ্নের কোনো উত্তর ছিল না। এখন গ্রিসা এখানে থেকে থেকে অনেকটা বিরক্ত হয়ে যাচ্ছিল এবং রাতে সে এখানে ঘুমাতেও পারছিল না, কারণ তাকে নরম বিছানার জায়গায় পশুর সাথে ঘাসের মধ্যে শুয়ে থাকতে হতো। তাকে খাবার জন্য ভালো কিছু দেওয়া হতো না, আর তার সাথে সে শাস্তি পেয়ে নিজে অনেকটা আহত ছিল। এদিকে গ্রিসার বাপ জনকে বলে যে এতক্ষণে গ্রিসার মধ্যে যেই চেঞ্জটা এসেছে সেটা আমি দেখতে চাই। তারপরের দিন যখন গ্রিসা খেতে বসে আরাম করছিল তখনই সে কারো একটা কান্নার শব্দ শুনতে পারে। সে সেটা ফলো করে ওইদিকে যায় এবং সে দেখে যে গ্রামের মালিকের মেয়ে নাতাশা সেখানে বসে বসে কান্না করছে। সে তাকে বলে যে আমার বাবা আমার বিয়েটা একটা বুড়ো লোকের সাথে ঠিক করেছে। তখন গ্রিসা তাকে বলে যে এটা তো ভালো খবর, কিছুদিনের মধ্যেই সেই বুড়ো লোকটা মারা যাবে এবং তার যত সম্পত্তি আছে সবকিছুর মালিক তুমি নিজে হয়ে যাবে। সে তারপরে গ্রামের মালিকের খামার থেকে একটা মুরগি চুরি করে, কারণ সে অনেক দিন ধরেই মুরগির স্বাদ নিতে পারছিল না। তারপর বিলি তার কাছে আসে এবং বলে যে আমাকেও একটু দাও, কিন্তু গ্রিসা তাকে বলে যে আমি একাই পুরোটা খেয়ে নিয়েছি। তারপর আমরা পরের দিন কিছু লোককে দেখতে পারি, আসলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল যে ফার্ম থেকে মুরগি কে চুরি করেছে, আর যতক্ষণ পর্যন্ত সঠিক চোরকে খুঁজে পাওয়া না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদেরকে এক এক করে নিয়ে চাবুক মারতে থাকবে। গ্রিসাও তখন এসব বসে বসে দেখতে থাকে, কিন্তু তার এইসবে কোনো মাথা ব্যথাই ছিল না, কারণ তার মনের মধ্যে কারো জন্য কোনো দয়া ছিল না। তারপর বিলি তার আঘাতগুলো গ্রিসাকে দেখাতে আসে, যেগুলো আসলে মেকআপ আর্টিস্টরা তার পিঠের মধ্যে বানিয়েছিল। তখনই সেখানে একটা মেয়ে আসে যার নাম হলো ম্যারি। সে যখন তার গোড়া থেকে নামছিল তখন তার ভিতরের কাপড়টা দেখা যাচ্ছিল। এটা দেখার পরে গ্রিসা তার সামনে যায় এবং তাকে ধস্তাধস্তি শুরু করে এবং সে বলে যে তুমি এই কাপড়টা কোথায় পেলে, এটা তো আমাদের সময়ে পরা হতো। তখন সে মেয়েটা এইসব দেখে চিৎকার করতে থাকে এবং অবস্থা কিছু না বুঝে সে জায়গা থেকে পালিয়ে আসে। এটা দেখার পরে গ্রিসার বাবা জনের উপর অনেকটা রেগে যায়। সে তাকে বলে যে তোমার এই ফালতু আইডিয়ার জন্য আমি তোমার পিছনে $1000 খরচ করিনি, কিন্তু তারপরেও তো কোনো কিছু হচ্ছে না, এইসব এখনই বন্ধ করো। তখন জন তাকে বলে স্যার প্লিজ আমাকে আর কিছুটা সময় দিন, নিশ্চয়ই আপনার ছেলের মধ্যে কোনো না কোনো পরিবর্তন আসবেই। তারপর গ্রিসা ম্যারির সাথে দেখা করার জন্য তার বাড়ি যায়। তখন ম্যারি তাকে বলে আমার কাছে এসো না, যদি আসার চেষ্টা করো তাহলে আমি তোমার মাথা ফাটিয়ে দেব। তখনই গ্রিসা তার ব্যবহারের জন্য ম্যারির কাছ থেকে ক্ষমা চায়, বলে যে যা করেছি আমি তা আমার ভুল হয়েছে, প্লিজ এটার জন্য আমাকে মাফ করে দাও। আর এইদিকে স্টুডিওতে বসে থাকা লোকজন এই ব্যাপারটা দেখতে থাকে এবং তাদের এটা দেখে খুব ভালো ফিল হয় যে গ্রিসা নিজের ভুলগুলো বুঝতে পারছে। এখন ওই দিনটাও চলে
চলে আসে যখন নাতাশার বিয়েটা একটা বুড়ো লোকের সাথে হচ্ছিল। তখন বিয়ের অনুষ্ঠানে যখন সবাই নাচানাচি করছিল তখন গ্রিসা আর নাতাশা একসাথে কথা বলছিল। তখন কথা বলার সময় নাতাশা তাকে বলে যে আমি এই বুড়ো লোকটার সাথে বিয়ে করতে পারবো না, এর থেকে ভালো তো আমি নদীতে ঝাঁপ দিয়ে নিজের জীবনটাই দিয়ে দিই। তারপর সে নদীর মধ্যে যে পানিতে দাঁড়িয়ে পড়ে সুইসাইড করার জন্য। কিন্তু গ্রিসার এইসব দেখে কোনো ফিলিংস আসে না। সে তো তখন মেরির সাথে কথা বলতে শুরু করে। সে তাকে বলে যে সে ভবিষ্যৎ থেকে এসেছে আর সে যে সময়টা থেকে এসেছে সেটা হলো 2021, যেখানে তারা দূরে থাকা মানুষের সাথে মোবাইল ফোনের মাধ্যমে কথা বলতে পারে আর প্লেনের মাধ্যমে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে, তাও আবার উড়ে উড়ে। তখন বিলি তার কাছে আসে এবং জানায় যে নাতাশাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, আপনি কি তাকে দেখেছেন? আসলে এখানে বিলি তাকে মনে করিয়ে দিতে আসছিল যে নাতাশা আসলে নদীর মধ্যে আত্মহত্যা করতে গেছে, যেন গ্রিসা তাকে গিয়ে বাঁচিয়ে নেয়। আর যখনই গ্রিসা তাকে বাঁচানোর জন্য দৌড়াতে থাকে তখন নাতাশাকে ইনফর্ম করে দেওয়া হয় যে গ্রিসা তোমার কাছেই আসছে, জলদি জলদি ডুবে যাওয়ার অ্যাক্টিং শুরু করো। তখন নাতাশা ডুবে যাওয়ার অ্যাক্টিং করে, কিন্তু ঠিক তখনই গ্রিসা ওইখানে এসে তাকে বাঁচিয়ে নেয়। তারপর সে তাকে উঠিয়ে তার নিজের বাড়ি নিয়ে যায়। তখন নাতাশা তার সাথে ইন্টিমেট হওয়ার চেষ্টা করে, কিন্তু গ্রিসা তার চালে আসে না, কেননা তার ম্যারিকেই বেশি ভালো লাগতো। তারপর সে ড্রেস চেঞ্জ করে এবং ম্যারির সাথে দেখা করার জন্য তার বাড়ির দিকে এগোয়। তখন টিম ম্যারিকে বলে দেয় যে গ্রিসা তোমার দিকেই আসছে, তৈরি হয়ে পড়ো। তখনই সে গ্রামের কাপড় চোপড় পরে রেডি হয়ে যায় এবং দরজা খোলে। তখন গ্রিসা তাকে দেখে বলে যে তুমি কি আমার সাথে হাঁটতে যাবে? ম্যারি তাকে বলে যে আমার বাবার শরীরটা খুব খারাপ, তাই আমি তোমার সাথে বাইরে যেতে পারবো না। এখন কেননা গ্রিসার ম্যারিকে পছন্দ হতে শুরু করে, তাই ম্যারিরও তার গার্লফ্রেন্ডের অ্যাক্টিং করতে হবে। কিন্তু এই সব থেকে ম্যাক্সের অনেক বেশি খারাপ লাগে, কেননা রিয়েল লাইফে ম্যাক্স আর মেরি হলো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, আর ম্যাক্স এটা চায় না যে কোনো লোক তার গার্লফ্রেন্ডের বেশি কাছাকাছি আসুক। কিন্তু ম্যারি চায় যে গ্রিসার মধ্যে কিছু পরিবর্তন আসুক, কারণ তারা সবাই মিলে এটাই চেষ্টা করছে। এখন ম্যারি আর গ্রিসা নিজেদের মধ্যে একসাথে সময় কাটাতে থাকে, তারা একসাথে ঘোরাফেরা করে এবং একসাথে অনেক বেশি এনজয় করে, যার কারণে তারা দুইজনের কাছাকাছি আসতে শুরু করে। তখনই আমরা ম্যাক্সকে দেখি যে কিনা নাতাশার সাথে বসে চা খাচ্ছিল। সে তখন অনেক রেগে থাকে, কারণ তার গার্লফ্রেন্ড অন্য কারো সাথে ঘোরাফেরা করছে। তখন তাদের দুজনের মধ্যে একটা আইডিয়া আসে এবং তারা দুজন মিলে একটা করে গিয়ে নিজেদের সাথে মেলামেশা করতে থাকে। ওইদিকে গ্রিসা আর ম্যারিও সেদিক দিয়ে যাচ্ছিল এবং যাওয়ার সময় তারা ভিতরে কোনো কিছু একটা লক্ষ্য করে। তারা যখন ভিতরে দেখে তখন দেখে যে ম্যাক্স আর নাতাশা খুব কাছাকাছি আসে। এখন তাদের দুজনকে একসাথে এই অবস্থায় দেখে মেরি রেগে যায় আর ওই জায়গা থেকে চলে যায়। তারপর জন তাদেরকে ডেকে পাঠায় এবং তাদেরকে বকাঝকা করতে থাকে এবং বলে যে তোমাদের মধ্যে কি কোনো শরম লজ্জা বলে কিছু নেই? কারণ নাটকের মধ্যে তারা ছিল ভাই আর বোন, যার পরে তাদের ওই দুইজনকে ওই জায়গা থেকে বের করে দেওয়া হয়। তারপর ওই রাতে গ্রিসা আর মেরি একসাথে বসে কথা বলতে থাকে, যখনই তারা একে অপরকে কিস করে। তারপর নাতাশা ওইখান থেকে বেরিয়ে আসার পরে একটা নিউজ চ্যানেলে ইন্টারভিউ দেওয়ার সময় সবকিছু বলে দেয়। সে বলে যে গ্রিসাকে কিডন্যাপ করা হয়েছে এবং তাকে অনেক মানসিক টর্চার করা হচ্ছে। এখন কেননা দেশের সবচেয়ে বড় লোক বাপের ছেলেটা কিডন্যাপ হয়ে গেছে, তাই দেশের পুলিশও তাকে খুঁজতে শুরু করে। আর এই নিউজটা গোস্তাবো দেখে এবং সে জনকে বলে যে এখন আমাদের এইসব বন্ধ করতে হবে। কিন্তু জন তাকে বলে যে পুলিশের এখানে পৌঁছাতে আরো নিশ্চয়ই 2-3 দিন সময় লাগবে, ততক্ষণ সময়ের মধ্যে আমি এই নাটকের সমাপ্তি টেনে দেব। তার পরবর্তীতে আমরা দেখতে পারি যে গ্রামের মধ্যে মঙ্গল আসে, যে কিনা একজন ডাকাত। এখন মঙ্গলের সর্দারের বিয়ে করার জন্য 2জন সুন্দরী মেয়েকে দরকার, তাই সে একজনকে উঠিয়ে নেয়। তখন সে মেয়েটির বাবা তাকে বাঁচাতে আসে এবং তার বাবার সাথে একজন ডাকাতের লড়াই হয়ে যায়। ওইখানে ডাকাতটা মেয়েটির বাবার মুন্ডু কেটে দেয়, যেটা কিনা নকল থাকে। আর ওইদিকে সর্দার অন্য আরেকটি মেয়েকে খুঁজতে থাকে। তখনই সে মেরির দিকে আঙুল তোলে। তারপর তারা গ্রিসার কাছ থেকে মেরিকে ছিনিয়ে নিয়ে যেতে থাকে। আর তখন সব লোক গ্রিসার দিকে তাকায় যে সে মেরিকে বাঁচানোর জন্য তো নিশ্চয়ই কিছু একটা করবে, কিন্তু সে অনেক বেশি ভয় পেয়ে যায়। সে ওই জায়গা থেকে পালিয়ে যেতে থাকে।
তারপর টিম ম্যারিকে চিৎকার করে গ্রিসাকে ডাকার জন্য এবং তাকে বাঁচানোর জন্য বলে। তখন সে চিৎকার করে গ্রিসের কাছ থেকে হেল্প চায়, কিন্তু গ্রিসা তার কোনো কথা শোনে না। সে ওই জায়গা থেকে পালিয়ে যায়। তখন সেটের উপর সকল লোক বিরক্ত হয়ে যায় যে এখন সে কি করবে, কারণ তারা এটা আগে ভাবেইনি যে গ্রিসা ওই জায়গা থেকে পালিয়ে যাবে। তখন গ্রিসা তার নিজের ঘোড়াটার দিকে যায়, যেটাকে সে দেখাশোনা করত। তারপর সে নিজের ঘোড়াটা উঠায় এবং সেইখানে চলে যায়। সেখান থেকে সে 2 মঙ্গোলিয়ানকে মেরে ম্যারিকে নিয়ে ওই জায়গা থেকে পালিয়ে যায়। আর তখনই পুলিশরা গ্রিসাকে খুঁজতে খুঁজতে সেই গ্রামের মধ্যে চলে আসে, কিন্তু তখন ওইখানে পুলিশরা গ্রিসাকে খুঁজে পায় না। পুলিশরা তখন লোকজনের কাছে জিজ্ঞেস করতে থাকে যে তোমরা এখানে কি করছো। তখন জন তাকে জানায় যে এখানে আমাদের সিনেমার শুটিং চলছে। কেননা সিনেমার শুটিং কোনো ক্রাইম নয়, তাই পুলিশ অফিসারটাকে ওই জায়গা থেকে চলে যেতে হয়। এইদিকে গ্রিসা আর মেরি পালাতে পালাতে একটা পেট্রোল পাম্পের দিকে চলে যায়। তখন গ্রিসা অনেকটা অবাক হয়ে যায় যে সাল 1860 সালে পেট্রোল কোত্থেকে এলো। তারপর পিছন থেকে একটা লোক তার উপর একটা অজ্ঞান হওয়ার গুলি ছুঁড়ে মারে এবং সাথে সাথেই সে অজ্ঞান হয়ে যায়। তারপর তার জ্ঞান যখন ফিরে তখন তার বাবা তাকে জানায় যে তার আসলে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং লাস্ট 3 মাস ধরে সে কোমায় ছিল। তারপর আমরা দেখতে পারি যে গ্রিসার মধ্যে অনেকটা চেঞ্জ আসে। সে যখন ক্লাবে যায় তখন তার এইসব পার্টি করতে আর ভালো লাগে না। তার এই সব কিছুই বোরিং লাগতে শুরু করে আর তার মনোযোগ কোনো কিছুতেই লাগছিল না। তারপর সে ওই পুলিশ অফিসারটার সাথে দেখা করে যাকে সে গাড়ি দিয়ে উড়িয়ে দিয়েছিল এবং তাকে তার নিজের ব্র্যান্ড নিউ গাড়িটা দিয়ে দেয় আর তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেয়। আর সে যখন রাতে ক্লাবের মধ্যে যায় তখন ক্লাবে সে নাতাশা আর ম্যাক্সকে দেখতে পায়। আর তখন নাতাশা আর ম্যাক্স তার সামনে সবকিছু খোলাসা করে দেয়। নাতাশা আর ম্যাক্স তাকে জানায় যে সে আসলে কোনো টাইম টেবিল করে না, সে এতদিন কোমার মধ্যেও ছিল না। এইসব তো তোমার বাবা তোমাকে শিক্ষা দেওয়ার জন্য করেছে। তারপর তারা তাকে ম্যারির সাথে দেখা করাতে নিয়ে যায় এবং সে ম্যারির সাথে দেখা করে ম্যারিকে বলে যে আমি তোমাকে ভালোবাসি এবং ম্যারিও তার প্রপোজালে রাজি হয় এবং তারা কিস করে। তারপর আমরা মুভির লাস্ট সিনে দেখতে পারি যে গুস্তাভো নাস্তিয়ার সাথে বিয়ে করছিল। তখন গ্রিসা ওই জায়গায় আসে এবং তাকে বিয়ের জন্য শুভেচ্ছা জানায়। তারপর সে তাকে ধন্যবাদও জানায়, কারণ তার জন্যই সে একজন দায়িত্বশীল পুরুষ হতে পেরেছে। আর এর সাথে সাথেই এই গল্পের এন্ডিং এইখানেই।